হোয়াট ইজ এনজি টিউব? নেসোগ্যাস্ট্রিক টিউব, ঠিক আছে, বা রাইলস টিউব, ঠিক আছে। দেখেছিস কোনোদিন? খুলে দেখেছিস? খুলিস না আবার, এটা হাতে দেবো, ঠিক আছে। তো যখনই তোকে কোনো টিউবস বা কিছু দেবে, তো এই টিউবসের বিভিন্ন রকম মার্কিং থাকে, ঠিক আছে। যদি খাপ সমেত থাকে, মানে প্যাকেট সমেত, তো এর পেছনে সব ইনফরমেশন লেখা থাকে, বোঝা গেল? বুদ্ধি করে ইনফরমেশনটা কেউ যদি তোকে জিজ্ঞেস করছে, তুই রিকালেক্ট করতে পারছিস না, এর ভেতরে সব লেখা থাকে, এখানে পড়েও বলতে পারিস, কোনো ব্যাপার না, ঠিক আছে। বোঝা গেল? তো এটা হচ্ছে তোর নেসোগ্যাস্ট্রিক টিউব। 16 হচ্ছে সাইজ, 16 হচ্ছে সাইজ, ঠিক আছে। এখানে বলা আছে যে টোটাল লেন্থ 150 মিলিমিটার, এফেক্টিভ লেন্থ 1050 মিলিমিটার, এফেক্টিভ লেন্থ হচ্ছে 1020 মিলিমিটার, ঠিক আছে। তো নেসোগ্যাস্ট্রিক টিউব ইউটিলিটি কি? কি পেশেন্ট? কোমা, বেড রিডেন কোমা পেশেন্টকে, আচ্ছা, আর 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 আমরা কোনো অপারেটিভ পেশেন্টকে রাইস টিউব দিই না, তাদের কি কোমা থাকে? তাহলে কিরকম পেশেন্টকে দিই? অ্যাসপিরেশন তো কোমাটোস পেশেন্টদের আটকানোর জন্য, ঠিক আছে। আর রাইস টিউব কি অ্যাসপিরেশন আটকায়? তো দু ধরনের অপারেটিভ পেশেন্টকে আমরা দিই, বা দু ধরনের সার্জিক্যাল পেশেন্টকে দিই। এক নম্বর হচ্ছে প্রি অপারেটিভ পেশেন্ট বা পোস্ট অপারেটিভ পেশেন্ট। তো প্রি অপারেটিভ পেশেন্ট কিরকম? যাদের আমরা এনপিও রাখবো, ঠিক আছে। মনে করো এনপিও রাখবো, যেমন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অবস্ট্রাকশন, ঠিক আছে। এদের এনপিও রাখবো, প্রথম কথা, এক নম্বর। দু নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক যে সিক্রেশন গুলো হবে সেগুলোকে আমরা গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন করব, যাতে গ্যাস্ট্রিক ডিস্টেনশন না হয়, বোঝা গেল? হ্যাঁ, গ্যাস্ট্রিক অ্যাসিড সবসময় সিক্রেট হবে, বাইল তো সবসময় সিক্রেট হবে, ঠিক আছে। তো আমি গাটকে যদি আমি রেস্ট দিতে চাই প্রি অপারেটিভ পেশেন্টকে, যাদের আমি এনপিও রাখবো এবং গ্যাস্ট্রিক যাতে ডিস্টেনশন না হয়, হ্যাঁ, যা কালেকশন আসবে সেগুলোকে আমি ড্রেন করে দেবো, যেমন প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট, ঠিক আছে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, পারফোরেশন, অপারেশনের আগে আমি এনজি টিউব দিয়ে তাকে কন্টিনিউয়াসলি যা হবে সব এনজি টিউব দিয়ে এসে তোর ইউরো ব্যাগে কালেক্টেড হবে। যে কোনো অবস্ট্রাকশন, পারফোরেশন, যেখানে বাউল মুভমেন্ট হচ্ছে না, পেরিস্টালসিস নর্মাল পেরিস্টালসিস হচ্ছে না, পেরিস্টালসিস নর্মাল না হলে তা কি হবে? স্টেসিস হবে। গ্যাস্ট্রিক কন্টেন্ট, ইন্টেস্টিনাল কন্টেন্ট যে সিক্রেশন গুলো হবে সেগুলো স্টেসিস হয়ে যাবে, তো আরো ডিস্টেন্ডেড হবে বাউল, ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে না, বোঝা গেল? তো আমাকে কি করতে হবে? ডিস্টেনশন কমাতে হবে। হ্যাঁ, ডিস্টেনশন কমাতে গেলে তো সিক্রেশন গুলোকে ড্রেন আউট করতে হবে, তাহলে রাইস টিউব দিয়ে আমি ড্রেন আউট করবো। বুঝতে পারছিস? কিরে, বুঝতে পারছিস? না, বলছি, সব বলছি, ঠিক আছে। তো ইউজগুলো এবার পোস্ট অপারেটিভ পেশেন্টের কোন কোন ক্ষেত্রে আমি করি? পোস্ট অপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে একরকম ব্যাপার। যদি আপার জিআই আমি কোনো অপারেশন করি, আপার জিআই, তাকে আমি নেসোগ্যাস্ট্রিক যা কালেকশন থাকবে সেগুলো আমি ড্রেন করব, ঠিক আছে। হ্যাঁ, আপার জিআই যদি কোনো সার্জারি করি, তো আমি এনজি টিউব দিয়ে রাখি, বা কোনো ইন্টেস্টিনাল রিসেকশন অ্যানাস্টোমোসিস করেছি,
ডিসেকশন অ্যানাস্টোমোসিস মানে বুঝিস না? মনে কর গাটের একটা পোর্শন গ্যাংগ্রিন হয়ে গেছে, নেক্রোসিস, কাটলাম, কেটে আবার জুড়ে দিলাম, ঠিক আছে? তো কেন আমার তখন এনজি টিউব লাগবে? যাতে গ্যাস্ট্রিক অ্যাসিড বা যা সিক্রেশন হচ্ছে ডিস্টেনশন হবে। যদি যেখানে অ্যানাস্টোমোসিস হচ্ছে সেখানে যদি ডিস্টেনশন হয় তা কি হবে? অ্যানাস্টোমোসিস ডিসরাপ্ট করে যাবে, আবার তোর অ্যানাস্টোমোটিক লিক হয়ে যাবে। তো আমি মিনিমাম ডিস্টেনশন দরকার, তো যত সিক্রেশন আছে আমি রাইলস টিউব দিয়ে আমি ড্রেন করব। তো বেসিক্যালি সবচেয়ে বেশি সিক্রেশন কে করে? গ্যাস্ট্রিক সিক্রেশন হয়, বাইল সিক্রেশন, আপার জিআই ট্র্যাকেই সবচেয়ে বেশি সিক্রেশন হয়, ঠিক আছে? তো আমি রাইলস টিউব দিয়ে তাহলে কি করলাম? 1 নম্বর হচ্ছে কোমাটোস বেড রিডেন পেশেন্টদের আমি ফিডিং করি। 2 নম্বর হচ্ছে কোনো অবস্ট্রাকশন আছে, পারফোরেশন আছে বা মেডিকেল ইলনেস আছে যার জন্য পেশেন্টকে আমাকে এনপিও রাখতে হবে এবং অ্যাবডোমিনাল ডিস্টেনশন যাতে না হয় এবং সিক্রেশন গুলো যাতে আমি ড্রেন আউট করতে পারি, সেরকম পেশেন্ট। অবস্ট্রাকশন, পারফোরেশন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, বোঝা গেল? সাব অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। নেক্সট কি? যদি আপার জিআই কোনো অপারেশন হয়, তো লোয়ার জিআই হয়ে রাইলস টিউব দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? স্টিল লোয়ার জিআই তেও যদি আমরা কোনো সার্জারি করি বা অ্যানাস্টোমোসিস করি, কিছু করি, আমরা অনেক সময় রাইলস টিউব দিয়ে রাখি, কারণ যত কালেকশন হবে আমরা যদি কালেক্ট করিনি তো সেই কালেকশনগুলো ডিস্টালি, তো পেরিস্টালসিস হতে হতে ডিস্টালি যাবে, তো কালেকশন যাতে কালেক্ট না। বোঝা গেল? তো মেইনলি আমরা আপার জিআই কোনো সার্জারি হলে তো আমরা রাইলস টিউব প্রেফার করি। অনেক সময় ইন্ট্রাঅপও দিই টু লোকেট দ্য স্টমাক। বোঝা গেল? স্টমাক বুঝতে পারছি না, অ্যাডিকশন আছে, স্টমাককে লোকেট করার জন্য, বা মনে কর স্টমাক খুব ইনফ্লেট হয়ে রয়েছে, অনেক সময় দেখবি ল্যাপ্রোস্কোপিক সার্জারি আমরা করছি, স্টমাক হিউজলি ডিস্টেন্ডেড, আমি গলব্লাডার দেখতেই পাচ্ছি না ভালো করে বা এক্সপোজই করতে পারছি না, তো আমি রাইলস টিউব দিয়ে স্টমাক সাকশন করে নিই, স্টমাকটা ডিফ্লেট হয়ে গেল। বোঝা গেল? তো দিস আর দ্য ইউটিলিটি অফ রাইলস টিউব। বুঝতে পারলি তো? এবার রাইলস টিউব চিনিস নি তো? রাইলস টিউব ইনসারশন কি করে করে? প্যারাফিন দিয়ে, প্যারাফিন, লিগনোকেন, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? কি করে করে? টিল্ট করে। কি খাদ্য? খাদ্যটা আবার আচ্ছা, হ্যাঁ। তো আমি কি করে বুঝবো কতখানি ঢোকাবো, কি ঢোকাবো? তো সবার সবার কি বলে, সবার কি একই ডিস্টেন্সে যাবে? হ্যাঁ, কেউ 6 ফুট লম্বা, কেউ 7 ফুট লম্বা, কেউ 8 ফুট লম্বা, আর কেউ 4 ফুট, কেউ 5 ফুট, সবার একই ডিস্টেন্স যাবে? তাহলে কি করে বুঝবো কতখানি ডিস্টেন্স আমি মাপবো? হ্যাঁ, সেটা কি? সেটা কি? কোথা থেকে? আমি অ্যাঙ্গেল অফ মাউথ থেকে ট্রেগাস, ট্রেগাস থেকে জিপি স্টার্নাম, এই ডিস্টেন্সটা নেব। এই ডিস্টেন্সটা হচ্ছে ইনসিজার টিপ থেকে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন অ্যান্ড পাইলোরাস পর্যন্ত লেন্থ, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ মাউথ টু ট্রেগাস, দেন ট্রেগাস থেকে জিপি স্টার্নাম। বোঝা গেল? এটা ইনসিজার টিপ থেকে পাইলোরাস পর্যন্ত লেন্থ, ঠিক আছে? বোঝা গেল? ইউজুয়ালি আমার ইনসিজার থেকে পাইলোরাস পর্যন্ত, ঠিক আছে? তো এখানে আমাদের মার্কিং থাকে 20, 40, 60, 80 এরকম মার্কিং আছে। ইউজুয়ালি নর্মাল অ্যাডাল্টের আমরা 60 পর্যন্ত আমরা নিই। তো এটা কোত্থেকে নেয়? এটা কি বলে? নেজাল ওপেনিং,
কি বলে, নেজিয়ান, ঠিক আছে। তো নেজাল ওপেনিং থেকে 60 মার্ক যতটুকু আছে ততটুকু আমি ইনসার্ট করব, বাকিটা বাইরে থাকবে। বোঝা গেল? এবার প্রসেস অফ ইনসার্শন কি করে ঢোকাবো? প্রথমে লুব্রিকেট করতে হবে, সেটা প্যারাফিন দিয়ে হতে পারে, সেটা জাইলোকেন দিয়ে হতে পারে। জাইলোকেন আমরা প্রেফার করি কেন? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, তো অ্যানাস্থেটিস ওটা প্রথম কথা, লুব্রিকেশন প্লাস অ্যানাস্থেটিস। প্যারাফিন হলে শুধু লুব্রিকেশন হবে কিন্তু অ্যানাস্থেসিয়া হবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে কি করে পজিশন করব পেশেন্ট। কি করে পজিশন করি পেশেন্ট? হেড স্লাইডলি এক্সটেন্ড করি, ঠিক আছে, একটা নস্ট্রিল দিয়ে ইনসার্ট করি পেশেন্ট, ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবং পেশেন্টকে কি বলতে হবে? সোয়ালো করতে। যখন আমি ইনসার্ট করলাম, করতে করতে এটা পস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়ালে টিপটা গিয়ে টাচ করে, তো তুই পেশেন্টকে সোয়ালো করতে বলছিস আর ও কাশছে, হবে তো কাশি? নেজাল ক্যাভিটি দিয়ে আর্চ হয়ে এরকম ভাবে যাবে, গিয়ে পস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়াল দিয়েই তো ও ইসোফেগাসে ঢুকবে। তো আগে তো পস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়ালে যাবে, তো পস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়ালে যদি টাচ করে তো কি হবে? কাফ হবে, ঠিক আছে। তো কাফ হলে কি হবে? ও বেরিয়ে আসবে, এটা বোঝা গেল? তুই বলছিস সোয়ালো করতে, ও কাশছে আর এটা বেরিয়ে আসছে, তুই ঢোকাতে পারছিস না। আর তুই জোরে জোরে ম্যানিপুলেট করবি তো মিউকোসাল ব্লিড হবে, তাহলে তোকে কি করতে হবে? ও সোয়ালো, তুই যদি অনেক সময় এরকম পেশেন্টও আসে, তুই সোয়ালো করতে বলছিস, ও সোয়ালো করতে পারছে না, বুঝতে পারছে না, কি করবি? তাহলে কি করবি? তুই বলছিস ঢোক গিলতে, কোনো সিপস অফ ওয়াটার ওর মুখে দি, ও দেখবি সোয়ালো করবে। একজন সিস্টার বা কেউ থাকবে, তাকে বলবি সিপস অফ ওয়াটার মুখে দিতে, আর ও যেই সোয়ালো করবে সেই ভাবে তোকে ঢোকাতে হবে, যেই সোয়ালো করবে সেই কিছুটা ঢোকাতে হবে, যেই সোয়ালো করবে সেই কিছুটা, তাহলে ফরওয়ার্ড মুভমেন্ট হবে, ঠিক আছে? বোঝা গেল? এবার 60 পর্যন্ত দাগ পর্যন্ত দিলি, দেওয়ার পর কনফার্মেশন কি করে করবি এর ঠিক জায়গায় গেছে কিনা। 50 ml সিরিঞ্জে, হ্যাঁ, এয়ার ফোর্সফুলি যদি তুই পুশ করিস এবং জিফিস্টার নামে একটা স্টেথো নিয়ে রেখে কান দিয়ে শুনিস, তাহলে একটা গার্গলিং সাউন্ড হবে, তাহলে বুঝতে পারবি যে একদম ঠিক পজিশনে আছে। বোঝা গেল? তুই ইট ইজ নেসোগ্যাস্ট্রিক টিউব, বোঝা গেল? 16 সাইজ, এটা 14 হতে পারে, 18 হতে পারে, তবে ইউজুয়ালি আমরা 16 ব্যবহার করি। এবার হ্যাঁ, না না, আমি কি বললাম, মেজারমেন্ট তোকে যেভাবে নিতে হবে নিতে হবে। এবার যদি অ্যাডাল্ট, একজন নর্মাল অ্যাডাল্ট যার একটা তোর রিজনেবল হাইট আছে, তার জন্য আমরা 60 দেব, বোঝা গেল? কিন্তু যদি খুব বেটে হয় বা খুব লম্বা হয়, তার জন্য 60 হলে হবে না, তার জন্য তোকে দেখতে হবে, মেজার করে দেখতে হবে কতখানি হচ্ছে। ইউজুয়ালি দেখা যাচ্ছে যে নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে তোর 60 মার্কটা আমাদের এখান থেকে অ্যাঙ্গেল অফ মাউথ থেকে স্ট্রেগাস, স্ট্রেগাস থেকে জিভ স্টারনাম অ্যারাউন্ড 60, ওইখানে যেখানে মার্কিং আছে 60 ওর লেন্থ পর্যন্তই হয়। বোঝা গেল? বুঝতে পারলি? নেক্সট তোর কিছু স্ট্রাইকিং ফিচার আছে এর মধ্যে, দেখেছিস?
না, সেটা তো টিপে ফেনেস্ট্রেশন থাকবেই, নালে লিকুইড বা ফ্লুইড আসবে কি করে? হ্যাঁ, the orange line and tip is orange, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, পুরো টিউবটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আর অরেঞ্জ একটা লাইন আছে, দ্যাট ইজ দ্য রেডিও ওপেক লাইন, এন্ড টিপেও তোর অরেঞ্জ আছে, দ্যাট ইজ দ্য, কারণ কি হয়, আমি রাইলস টিউব পজিশনে আছে কিনা এটা জানতে গেলে কি কি করতে পারি? এক তো আমি স্টেথো দিয়ে শুনলাম, তারপরও মনে হচ্ছে কোনো কারণে রাইলস টিউব পজিশনে নেই, হতেই পারে তো, হতে পারে তো, কেন? ট্রিকিয়াতে ঢুকে গেলে পেশেন্ট এমনি এমনি বসে থাকবে? পারফোরেশন হতে পারে, ঠিক আছে, মনে কর ডিস্টালি একটা অবস্ট্রাকশন আছে, স্টমাকে একটা মাস আছে, পাইলোরাস পর্যন্ত হয়তো যায়নি, স্টমাকেই কয়েলড আপ হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেল? তো তার জন্য আমাকে কি করতে হবে? এক্স রে করে একটা দেখতে হবে। হ্যাঁ, এক্স রে, শুনছিস বাবু, শুনছিস? হ্যাঁ, এক্স রে করতে হবে, এক্স রে চেস্ট উইথ আপার অ্যাবডোমেন করতে হবে, তাহলে আমি পুরো কোর্স অফ দ্য টিউব দেখতে পাবো, যে টিউবটা ঠিক পজিশনে আছে কিনা, স্টমাক পর্যন্ত গেছে কিনা, বোঝা গেল? তো সেখানে তো ট্রান্সপারেন্ট টিউব আমি বুঝতে পারবো না, তো তার জন্যই রেডিও ওপেক লাইনস আছে, ইট উইল গাইড, ঠিক আছে, যখন আমি এক্সরে নেব তো রেডিও ওপেক লাইনটা দেখা যাবে স্টমাক পর্যন্ত আছে, বুঝতে পেরেছিস? অনেক সময় কি থাকে, আমি এটা খুলছি না, এর ভেতরে এই যে টিপটা থাকে না, টিপ একটা অরেঞ্জ টিপ আছে দেখতে পাচ্ছিস, এর মধ্যে একটা মেটালিক বল থাকে, কেন থাকে? মেটালিক বল থাকলে কি হয়, টিপটা একটু কি হবে, ওয়েটই হবে, তো ওয়েট হলে তুই যখন এটাতে অ্যান্টি গ্র্যাভিটি যখন ইনসার্ট করছিস, আগে ওপর দিকে যাচ্ছে, তারপর নিচের দিকে যাচ্ছে, আর নিচের দিকে যখন যাচ্ছে তখন কোন দিকে, ইসোফেগাসে ঢুকতে হবে, তোর টার্গেট হচ্ছে ইসোফেগাস, কিন্তু ইসোফেগাস কিরকম? হ্যাঁ, এই যে দেখ, সব সময় যদি প্যাকেট থাকে এটুকু মনে রাখ, হ্যাঁ, যদি দেখে না বুঝতে পারিস সবসময় পেছন দিকে দেখবি, এর জন্য কোনো নম্বর কাটা যাবে না, কিন্তু তুই যদি পেছন না দেখে ভুলভাল বলে দিস তার জন্য নম্বর কাটা যাবে। টিউবের কখনো বিভিন্ন রকম টিউব আছে, যেমন ক্যাথিটার আছে, পলিস ক্যাথিটার আছে, প্রত্যেকটা টিউবে মার্কিং থাকে, কি সাইজ লেখা থাকে, হ্যাঁ, তুই যদি দেখে বলিস তাহলে কোনো অপরাধ নেই, যদি না দেখে ভুল বলিস তাহলে অপরাধ, ঠিক আছে? সময় নে, দেখ ভালো করে, মানে প্রথম থেকে শেষ মাথা পর্যন্ত দেখ, দেখে কি আছে সব অবজার্ভ করে বল, যদি মনে না থাকে, এর ভেতরই সব লেখা থাকে, তো কিছু মনে রাখার দরকার, বোঝা গেল? দিস ইজ 14, দিস ইজ, এবার কি বলছিলাম, তো অ্যান্টি গ্র্যাভিটি হচ্ছে, তারপর গাইড করছে, তো এবার আমাদের টার্গেট হচ্ছে ইসোফেগাসে থেকে স্টমাকে যাব, কিন্তু ইসোফেগাসে নাও যেতে পারে, কারণ ইসোফেগাসের ওপেনিংটা কিরকম, স্লিট, অ্যান্টিরিয়রলি আমাদের আমরা ট্রেকিয়া থাকে, দিস দ্য লেরিংস এন্ড ট্রেকিয়া, ঠিক আছে, আর ইসোফেগাস থাকে এরকম ভাবে, ঠিক আছে, এরকম স্লিট, হ্যাঁ, ইউজুয়ালি ইসোফেজিয়াল লুমেন তোর দেখাই যায় না, বোঝা গেল? তো যখন তুই নাক দিয়ে ঢুকিয়ে পাস করাচ্ছিস, বেশিরভাগ সময় ট্রেকিয়াতে ঢুকে যাবে, ট্রেকিয়াতে ঢুকে গেলেই ও কাশবে, কিরে, বোঝা গেল? তো কি করতে হবে, মনে কর 2-3 বার চেষ্টা করছিস, হচ্ছে না, তো তখন তোকে কি করতে হবে, এটা তো ব্লাইন্ড প্রসিডিওর, নাক দিয়ে ঢোকাচ্ছিস, কোথায় যাচ্ছে বুঝতে পারছিস না, ঠিক আছে, ব্লাইন্ড প্রসিডিওর, তো তোকে আন্ডার দ্য ভিশন তোকে ঢোকাতে হবে, কিভাবে ঢোকাবি তখন,
আন্ডার দ্য ভিশন ঢোকাতে হবে। কি করে ঢোকাবে? তখন তোর ল্যারিঙ্গোস্কোপ লাগবে, একটা ম্যাগিলস ফরসেপ লাগবে, ম্যাগিলস ফরসেপ। ঠিক আছে, দেখিসনি তোরা এখনো? হ্যাঁ, একটা ল্যারিঙ্গোস্কোপ লাগবে, ম্যাগিলস ফরসেপ। যেমন তোর এন্ডোট্রেকিয়াল ইন্টুবেশন করে, এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশনের সময় তো ল্যারিঙ্গোস্কোপ লাগে, দেখেছিস তো? ওটিতে ল্যারিঙ্গোস্কোপ লাগে, দেখিসনি? ঠিক আছে, ল্যারিঙ্গোস্কোপ লাগে। ঠিক আছে, ল্যারিঙ্গোস্কোপ দিয়ে ওকে ভালো করে এক্সপোজ করতে হবে। দেন ম্যাগেলস যে ফোর্সেপ আছে সেটা দিয়ে ইসোফেগাসের মধ্যে রাইস টিউবের যে টিপটা আছে সেটাকে গাইড করে দিতে হবে, তারপরেই ও চলে যাবে। কারণ ইসোফেগাসটা অনেক সময় তোর লুমেন বা ইনলেট, ইসোফেজিয়াল যে ইনলেট আছে সেটা বন্ধ থাকে, আর তুই বারবার ঢোকাচ্ছিস ট্রেকিয়াতে বা পস্টোফ্যারিঞ্জিয়াল ওয়ালে, ট্রেকিয়াতে গিয়ে কয়েল হয়ে যাবে। বোঝা গেল? তো রাইস টিউব যদি তুই না করতে পারিস তাহলে আন্ডার দ্য ভিশন উইথ ম্যাগেলস ফোরসেপ অ্যান্ড ল্যারিঙ্গোস্কোপ দিয়ে ডাইরেক্ট ভিশনে আমি করব। বোঝা গেল? তাহলেও করব। প্রথমে আমি চেষ্টা করবো লাইনলি, যদি না যায় তো আমি আনকনসাস থাকলে তো কোনো অসুবিধাই নেই। আমাদের তো অসুবিধা কনসাস পেশেন্টকে নিয়ে। আমি তোকে নিয়ে এখন যদি ল্যারিঙ্গোস্কোপ ঢুকিয়ে আমি এই করি তাহলে তুই আমাকে কি করবি? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যখন তোর প্রথম কথা, তুই যখন রাইলস টিউব ঢোকাচ্ছিস তখন যদি একটা কোমাটোস পেশেন্ট হয়, হ্যাঁ, যার কাফ রিফ্লেক্স নেই, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তাকে কি করে কনফার্ম করতে হবে? এক তো স্টেথো দিয়ে, যদি না আসে তার মানে তো কোথাও কয়েল হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা কি, এক্স রে করবো, যদি না দেখি পজিশনে নেই, গলাতেই কয়েল হয়ে রয়েছে, তাহলে কি করতে হবে? তাহলে ল্যারিঙ্গোস্কোপ দিয়ে ম্যাগিলস দিয়ে ঢোকাতে হবে। বোঝা গেল? তো রাইলস টিউব কি বোঝা গেল, কিভাবে ঢোকাতে হয় বোঝা গেল, কিভাবে মেজারমেন্ট নিতে হয় সেটা বোঝা গেল। ঠিক আছে, নেক্সট কি, ইউটিলিটি বলেই দিয়েছি প্রথমেই। হ্যাঁ, আর যদি অসুবিধা হয় কি করে কনফার্মেশন করবি, যদি তারপরেও না যায় তাহলে কি করে আন্ডার ডাইরেক্ট ভিশন তোকে নিতে হবে সেটা বোঝা যাবে। ঠিক আছে, তো রাইলস টিউব হলো। এবার হচ্ছে আগের দিন আমি টি টিউব পড়ে দিয়েছিলাম। আগের দিন টি টিউব পড়িয়েছিলাম তো, বল টি টিউবে কটা পার্ট থাকে? হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল। তো রাইলস টিউবের মতো একই জিনিস। ঠিক আছে, দিস ইজ এটা সাইজ বল কত? সাইজ কত? 14 inch FG. What is FG? French. হ্যাঁ, ফ্রেঞ্চ। বাট ফ্রেঞ্চ মানে কি? ইউনিটটা কি? কিরে রবীন্দ্রনাথের মতো ভাবুক হয়ে বসে রয়েছে, বুঝতে পারছিস? হ্যাঁ, দুঃখটা কিসের তোর? দুঃখী দুঃখী ভাব। ফ্রেঞ্চ মানে কি বল? কি আছে, কি আছে ওটার? 10 লেখা আছে তো, তো তারপরে একটা এফজি আছে, দেখ ওকে, দে পেছনে দে। তোরা দেখেছিস এগুলো? দেখেছিস? এটা দেখেছিস? হ্যাঁ, দেখ একজন একজন করে দেখ, দেখ এফজি মানেটা কি? হ্যাঁ, ডায়ামিটার মানেটা কি?
কি করে জানলি তুই? করে এসেছিস? দেখা ওই টি টিউবটা দেখ। ফ্রেঞ্চ ইজ আ ইউনিট। আমাদের যত টিউব আছে আমরা ফ্রেঞ্চে মেজার করি। ফোলিস বল, রাইলস টিউব বল, ঠিক আছে? আরে নিজেদের মধ্যে কথা বলিস না, আমার কথা শোন। রাইলস টিউব কি বলে এইটাতে? আরে ওইটা, হ্যাঁ, 1 মিনিট দে দে দে, দেখানোর জিনিস আছে। তো যে কোনো টিউব আমরা ফ্রেঞ্চে মেজার করি। তো হোয়াট ইজ ফ্রেঞ্চ? ডায়ামিটার, কিসের ডায়ামিটার? একটা টিউব, ইফ ইট ইজ আ টিউব, এদিকে দেখ ভালো করে, প্রশ্নটা করছি সেটা বোঝার চেষ্টা কর। এটা যে টিউব হয়, এটা যদি টিউব হয়, এটা কি? এটা কি? দিস ইজ থিকনেস অফ দ্য টিউব, ঠিক আছে? তো ডায়ামিটার কোনটা? কোনটা ফ্রেঞ্চে বোঝানো হচ্ছে? দ্বারা এই পুরোটা না এইটা? সরি 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 সরি, এটা পুরোটা? পুরোটা? পুরোটাই মাপবো? পুরোটা? তাহলে থিকনেসও তো চলে আসছে ডায়ামিটারে। তাহলে ফ্রেঞ্চ, 1 ফ্রেঞ্চ ইকুয়াল টু 1/3 of মিটার, মানে 0.33, and it define the internal diameter, ঠিক আছে? ইন্টারনাল যতখানি ডায়ামিটার আছে, হ্যাঁ। আমরা কোনো টিউব ঢোকাচ্ছি কেন? যাতে ফ্লুইড যদি কিছু থাকে সেটা ভেতর থেকে বাইরে ড্রেন আউট করতে পারে, ঠিক আছে? তো কতখানি ফ্লুইড ড্রেন আউট করতে পারে, ফ্লুইডের নেচার কি, ঠিক আছে? হ্যাঁ, তার উপর ডিপেন্ড করে আমরা কি টিউব দেবো বা কত মোটা টিউব দেবো। যত থিক ফ্লুইড হবে তত মোটা টিউব দিতে হবে, নাহলে কি পাতলা টিউব দিলে ব্লক হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ। তো ফ্লুইড কোথা দিয়ে আসবে? ইন্টারনাল যতখানি ডায়ামিটার সেখান দিয়ে আসবে। ইট ইজ ডাজন্ট ডিপেন্ড অন দ্য থিকনেস। বোঝা গেল? তো ইন্টারনাল ডায়ামিটার যতখানি থাকবে সেটা দিয়ে আমরা ডিফাইন করি যে টিউবের কত মার্কিং হবে। বোঝা গেল? যে কোনো টিউবে থিকনেস যাই হোক না কেন, যদি ইন্টারনাল ডায়ামিটার, যদি থিকনেস মোটা হয় ইন্টারনাল ডায়ামিটার কমে যায়, মানে একটা 16 ফ্রেঞ্চ থিকনেস এত মোটা করে দিই আর ইন্টারনাল ডায়ামিটারই করে দিই, তাহলে হবে? তাহলে তো ফ্রেঞ্চ মিন্স ইন্টারনাল ডায়ামিটার আমরা ডিফাইন করছি। হ্যাঁ, যতখানি ইন্টারনাল ডায়ামিটার হবে সেই অনুযায়ী আমরা করব যে এই পেশেন্টের ক্ষেত্রে কোন টিউবটা লাগবে। মনে কর আমি কোনো অ্যাবসেস ক্যাভিটি বা অ্যাবসেস আছে পেটে, সেটা ড্রেন করছি, তো আমাকে বা তোর ব্লিডিং হচ্ছে, সেই ক্যাভিটি ড্রেন করছে, তো ব্লাড কি ইউজুয়ালি ক্লট করে যায়। যদি পাস থাকে, এই থাকে, ফিব্রিন থাকে, ক্লট করে যাবে। তো মোটা টিউব না দিলে তোর ব্লক হয়ে যাবে, পাতলা টিউব দিলে। বোঝা গেল? কিন্তু যদি সেরাস ফ্লুইড আসে, বাইল আসছে, হ্যাঁ, তাহলে আমার বেশি মোটা টিউব দরকার। আবার কি, আমি টি টিউব দিলাম, যদি মনে কর অনেক
মোটা সিবিডি আছে, মনে কর অবস্ট্রাকশন হয়ে সিবিডিতে কোলেডোকোলিথিয়াসিস হয়ে সিবিডি অনেক মোটা হয়ে গেছে, অনেক ডিস্টেন্ডেড হয়েছে, তো সেখানে যদি পাতলা টিউব দিই তাহলে কি হবে? থাকবে না কেন? আমি রাখবো, থাকবে না। যদি ডায়ামিটার একটা মোটা হয়, হ্যাঁ সিবিডি যদি ডায়ামিটার মোটা হয়, আমি যদি ছোট টিউব দিই, মানে ছোট ইন্টারনাল লুমেন আছে এরকম টিউব দিই, তাহলে বাইল যতখানি স্টেসিস হয়ে থাকবে পুরোটা বেরোবে না একসাথে। যত মোটা হবে তো তার ড্রেন ক্যাপাবিলিটি, ড্রেনিং ক্যাপাবিলিটি অনেক বেটার হবে। সরু, যেখানে সরু টিউব আছে, মনে কর সিবিডি বেশি ডাইলেটেড নয়, তাতে যদি আমি একটা মোটা টিউব দিয়ে দিই তাহলে কি হবে? ওর যে ডায়ামিটার, ওর সিবিডির যে ইন্টারনাল ডায়ামিটার, তার তুলনায় যদি মোটা টিউব দিই তাহলে কি হবে? প্রথম কথা তার ওপেনিং, যেখানে আমি কোলেডোকোলিথোটমি আগের দিন ছবি দেখিয়েছিলাম, হ্যাঁ ভিডিও দেখিয়েছিলাম, কোলেডোকোলিথোটমি করেছি, তার ওপেনিং অনেক বড় করতে হবে। বড় টিউব থাকলে তার ট্রান্সভার্স যে তোর পোর্শনটা থাকবে সেটা বড় হবে, ইনজুরি হওয়ার চান্সেস হবে। আমি যখন পুল আউট করবো, যখন বার করে নেবো টিউব, তখন যে তোর বড় জায়গা লাগবে ওটা বের করতে, তো ডিসপ্রপোর্শনেট হবে। তো যেরকম টিউব আছে বা যেরকম আমাদের কালেকশন আছে সেরকম টিউব দিতে হবে, বোঝা গেল? বাচ্চাকে আমি নিশ্চয়ই মোটা রাইস টিউব পরিয়ে দেবো না, ঠিক আছে? বাচ্চার জন্য ইনফ্যান্ট ফিডিং টিউব, হ্যাঁ। বড়দের জন্য একজন মনে কর সাপোজ 14-15 বছর বাচ্চা, তার জন্য যে রাইস টিউব দরকার হবে 12 বা 14 দেবো, অ্যাডাল্ট যারা তাদের জন্য 16 দেবো, তো প্রপোর্শনেট দিতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তো এটা তো পড়িয়ে দিয়েছি, এটা পড়ানোর কিছু নেই, আসিস নি তুই আগের দিন, ঠিক আছে? তো এটায় কি কি পার্ট থাকে বল, তুই বল কি কি ফিচার আছে এতে, কিভাবে ফ্যাশন করতে হয়? ফ্যাশন মানে কি? কাটতে হয় না, ফ্যাশন কি করে তুই আমাকে বল এটা কি কি ফিচার আছে। যেরকম রাইস টিউবে আছে রেডিও ওপেক লাইন আছে, শোন ওরা কি বলছে শোন, রেডিও ওপেক লাইন আছে, ঠিক আছে, তার সঙ্গে একটা ট্রান্সভার্স লিম্ব আছে, একটা ভার্টিক্যাল লিম্ব আছে, ঠিক আছে? ট্রান্সভার্স লিম্ব সেটা হচ্ছে ছোট, ভার্টিক্যাল লিম্ব বড়। ট্রান্সভার্স লিম্বকে আমরা ফ্যাশন করি, অনেকটা বড় থাকে, কেটে ছোট করি যতখানি আমাদের দরকার, ঠিক আছে? পুরো লিম্বটা যেরকম, মানে কি বলবো, দাঁড়া ছবি দেখাচ্ছি, তাহলে ধর আগের দিন বলেছিলাম পুরো যে ট্রান্সভার্স লিম্বটা আছে এরকম যদি গোল থাকে, পুরো গোল আমরা ওরকম ভাবে রাখি না, আমরা কি করি এরকম আছে তো একটা সাইড কেটে দিই, ঠিক আছে? তাহলে কি হলো, ট্রান্সভার্স লিম্বটা বন্ধ ছিল সেটা খুলে গেল, ইন্টারনাল ডায়ামিটার আরো বেড়ে গেল, ঠিক আছে? তো কোনোভাবেই যদি কোনো ফিব্রিন ক্লট, কোনো ব্লাড ক্লট এসে ব্লক না করতে পারে, বোঝা গেল? তো এরম ভাবে কেটে আমরা সিবিডির মধ্যে এরম ভাবে ঢুকিয়ে দিই, এটা হচ্ছে সিবিডি। সিবিডির মধ্যে এটা হচ্ছে কোলেডোকোটমি উন্ড, সেখান দিয়ে ঢুকিয়ে তারপর আমরা ওপর দিক দিয়ে আমরা ইন্টারাপ্টেড 2-3টে সুচার নিয়ে রেখে দিই, তারপর যখন বার করার সময় হয় স্মার্ট পুল করি। এই তো, এটা তো আমাদের এই বাইরে থাকবে ড্রেনের মতো, ঠিক আছে? এটা এরম বাইরে থাকবে, এই যে এটা হচ্ছে সিবিডির ভেতর থাকবে, এটা হচ্ছে সিবিডির ভেতর আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের অ্যাবডোমেন, ঠিক আছে? এই জিফি স্টার্নাম এটা হচ্ছে অ্যাবডোমেন, এটা হচ্ছে অ্যাবডোমেনের বাইরে থাকবে, আমরা এইখানে এটাকে সুচার দিয়ে ফিক্স করে দেবো, বোঝা গেল? এবার যখন আমাদের টাইম চলে আসবে যে আমাদের টি টিউবের আর কোনো কাজ নেই, টি টিউব কোলাঞ্জিওগ্রাম করে দেখে নিয়েছি, সিবিডি অলরেডি পেটেন্ট, হ্যাঁ, ডিস্টাল ডিউডিনামে আমাদের এডিকুয়েট ড্রেনেজ হচ্ছে, ঠিক আছে? টি টিউব কোলাঞ্জিওগ্রাম যখন করেছি তখন ভালো করে ডিউডিনামে তোর কন্ট্রাস্ট মেটেরিয়াল যাচ্ছে, ওপর দিকেও আছে, কোনো ফিলিং ডিফেক্ট নেই এবং কোনো আনওয়ান্টেড ডাইলেটেশন নেই, তো আমরা
টি টিউব বার করে দেবো, বোঝা গেল? তো স্মার্ট পুল করে বার করো, সুইচার খুলে দেবো। আমার তো টেম্পোরারি সুইচার করেছি। এটা ওটি থেকে নিয়েছিস তো? এটা ওটি থেকে নিয়েছিস। এই দুটো এগুলো SICU2, ঠিক আছে। কারোর যদি কোনো কনফিউশন থাকে বলতে পারিস। এরপর হচ্ছে এইটা, হোয়াট ইজ দিস? ওপরেরটা এইটা কি আর এটা কি? কি করে বুঝলি ফলিস? সিম্পল রাবার ক্যাথেটার। কি করে বুঝলি সিম্পল রাবার ক্যাথেটার? একটা না হলে আরেকটা হবে, তাই না? ফলিস ক্যাথেটার কেন বলছি আর ওটা সিম্পল রাবার ক্যাথেটার কেন বলছি? দেখেছিস তো এটা? এটা দেখেছিস? সবুজ গেঞ্জি দেখেছিস? দেখেছিস এটা? এখন তো দেখছিস, দেখতে পাচ্ছিস তো, ঠিক আছে। সিম্পল রাবার ক্যাথেটারে একটাই টিউব থাকে, দেখ এইদিকে দেখ, সিম্পল রাবার ক্যাথেটারে একটাই টিউব আছে, ঠিক আছে। আর এখানে কি একটা সাইড ওয়ে টিউব আছে আর একটা, ঠিক আছে, সাইড ওয়ে চ্যানেল আছে। তো এটার কাজ কি? সিম্পল রাবার ক্যাথেটারের কাজ কি, এইটার কাজ কি? why these two are different? কি কি কি? হ্যাঁ, আর সিম্পল রাবার ক্যাথেটার করতে পারবো না? কি মনে হচ্ছে? একটা দিক দিয়ে ঢোকাবো আর একটা দিক দিয়ে বের করবো, এটা আবার কি জিনিস? ব্যাপারটা হচ্ছে টু টাইপ অফ ক্যাথেটার আছে, একটা হচ্ছে সেলফ রিটেনিং আর এটা হচ্ছে নন সেলফ রিটেনিং, ঠিক আছে। তুই সিম্পল ক্যাথেটার আমি যদি পার ইউরেথ্রা ঢোকাই তো ও রিটেন হতে পারবে না, ওকে আমি ঢোকালাম, ঢুকিয়ে ইউরিন ড্রেন করলাম, আবার ওকে বার করে নিয়ে আসতে হবে, ওকে আমি রেখে দিতে পারবো না। বাট এর যেহেতু ডিস্টালি বেলুন আছে, তো আমি বেলুনকে ইনফ্লেট করে এটাকে আমি সেলফ রিটেন করতে পারবো। এছাড়াও আরেক ধরনের ক্যাথেটার পাওয়া যায়, বলে ম্যালিকট, ঠিক আছে, ওটাও সেলফ রিটেনিং, ঠিক আছে। আমি দেখাবো, ছবি দেখাবো, ঠিক আছে। বোঝা গেল? বুঝতে পারলি? পারলি তো? সিম্পল তোর এটা কেন ঢুকিয়ে রাখা যাবে সেটাকে ভাব। হ্যাঁ, না বুঝতে পারলি? দাঁড়া দাঁড়া, একটা প্রশ্ন করছে, ওটাকে অ্যাড্রেস করতে হবে, দুজনে মিলে দুদিক থেকে কথা বলি। কি বলছিস বল? তুই যদি রেখে দিস আস্তে আস্তে বেরিয়ে চলে আসবে ও। কেন বেরিয়ে আসবে? তো ব্লাডার কন্ট্রাক্ট করবে, আটকে যাচ্ছে কোথায়? তুই জাস্ট ঢুকিয়েছিস, ব্লাডার কন্ট্রাক্ট করবে, হ্যাঁ, ফোর্সিবলি ইউরিন পাস করবে, আর ও বেরিয়ে চলে আসবে। ধরে থাকবে, একে আমি যতক্ষণ না তুই ইনফ্লেট করবি ও ধরে থাকবে না। তুই যদি এটাও সিম্পল রাবার ক্যাথেটারের মধ্যে ইউজ করা যায়, তুই এটা যদি তুই ইনফ্লেট না করিস বেলুন, ও বেরিয়ে আসবে আস্তে আস্তে। বোঝা গেল? এবার সিম্পল রাবার ক্যাথেটার আর এর মধ্যে আমরা কি ইউজ করি, কি কি হিসাবে ইউজ করতে পারি? সিম্পল রাবার ক্যাথেটার কি কি হিসাবে ইউজ করতে পারি? ব্লাড অবস্ট্রাকশন, সেটা ব্লাডার টিউমারের জন্য হতে পারে, সেটা বিপিএইচ এর জন্য হতে পারে, যা কিছু হতে পারে। বোঝা গেল? সবসময় বিপিএইচ
বিপিএইচ প্রচুর পেশেন্ট আছে, সবার আমরা করি না। যে অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন নিয়ে আসবে তার ক্যাথেটারাইজেশন লাগবে, বুঝতে পারলি? ওই শোন আমার কথা, কি বলছি, কখন ক্যাথেটার করব? ও হাসছে বসে বসে, শুনিসনি? কি বল বল। এই লাইনটা শুনতে পারিস? যখন অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন থাকবে তখন আমি ক্যাথেটার করব, ঠিক আছে? হ্যাঁ, আরে পরে দেখবি, যেটা বলছি সেটা শোন আগে, ক্লাস শেষ করতে হবে তো। তো অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন থাকলে আমি ক্যাথেটার করব, ঠিক আছে? এবার সিম্পল রাবার ক্যাথেটার আমি কখন ইউজ করব, আর কখনই বা ফোলিস ইউজ করব? অনেক সময় পোস্ট অপ পেশেন্টদের স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে আমাদের ওটি করি, তো স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে যখন ওটি করি আমাদের পোস্ট অপ পিরিয়ডে রিটেনশন অফ ইউরিন হয়। জিএ দিলে অতটা হয় না, কিন্তু স্পাইনাল দিলে হয়, ঠিক আছে? তো আমরা কি করি, ফার্স্ট বা সেকেন্ড বার আমরা ওর সিম্পল রাবার ক্যাথেটার দিয়ে আমি ইউরিন করিয়ে দিই, ঠিক আছে? এমটি করিয়ে দিই, ব্লাডার এমটি করিয়ে দিই, বুঝতে পেরেছিস তো? তারপর কি হয়, আস্তে আস্তে ওর ব্লাডার যে কন্ট্রাক্টিলিটি ওটা আস্তে আস্তে আসতে থাকে, বোঝা গেল? একবার দুবার যদি ড্রেন করে দিই তারপর ও নিজেই করতে পারে, ঠিক আছে? প্রথম একবার দুবার হয়তো লাগে। তো সিম্পল রাবার ক্যাথেটার আমি তখনই ইউজ করব যখন আমাকে ওখানে বেশিক্ষণের জন্য রিটেন করতে হবে না। যদি আমার 1 সপ্তাহ 2 সপ্তাহ আমাকে ফোলিস রাখতে হবে, মনে করো একটা বিপিএইচ নিয়ে পেশেন্ট এসছে অ্যাকিউট রিটেনশন নিয়ে, তাকে আমাকে মিনিমাম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমাকে রাখতে হবে ফোলিস, তো তখন আমি ক্যাথেটার রাখতে হবে, তখন আমি ফোলিস দিয়ে করব। কিন্তু যার জাস্ট কিছুক্ষণের জন্য আমার ড্রেন করে দিতে হবে তাকে আমি সিম্পল রাবার ক্যাথেটার দিয়ে করতে পারি, কারণ যত আমি ফোলিস বা ক্যাথেটারাইজেশন আমি রাখবো অনেক দিন ধরে, তো চান্সেস অফ ইউটিআই হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, বাইরে থাকবে, কিছুটা ইনসিটু আছে কিছুটা আউটসাইড আছে, তো বাইরে থেকে ইনফেকশন ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো তাই জন্য আমাকে কি করতে হবে, যদি পোস্ট অপ পেশেন্টের রিটেনশন হয়, যাদের স্পাইনাল, আমার ওয়ার্ডে দেখবি সবার ওয়ার্ডে সিম্পল রাবার ক্যাথেটার আছে, প্রথম একবার দুবার যদি পেশেন্টকে অ্যাসিস্ট করে দেওয়া যায় ড্রেন করার জন্য, তাহলে ওর কিছুক্ষণ পরে, মনে কর পরের দিন সকালে বা রাতের দিকে, ও আস্তে আস্তে ব্লাডার রেসপন্ড করতে শুরু করে, তারপর ও নর্মালি পাস করে, বোঝা গেল? বুঝতে পেরেছিস? তারপর কি, এর সামনে বসে বসে কথা বলছিস কেন? তুই পড়ে নিতে পারিস, বাকিরা তো পড়তে পারবে না। শুনছিস, কথা বলছিস কেন? ডিস্টার্ব করবি না পড়ানোর সময়, বুঝেছিস? এবার ফোলিসের ইউরিনারি ক্যাথেটারাইজেশন ছাড়া আর কি কি ইউজ করতে পারি আমরা, জানিস? যে কোনো জায়গায় মনে কর কিছু কালেকশন আছে, আমি সেই জায়গায় ড্রেন করতে চাই, মনে কর কোনো, আমরা অনেক সময় টিউব সিকোস্টমি করি, ঠিক আছে? হ্যাঁ, মনে কর তোর কোলে সিস্টোস্টমি করি। কোলে সিস্টোস্টমি কি জিনিস জানিস? টিউব কোলে সিস্টোস্টমি, মনে কর একটা পেশেন্ট ব্রেড রিডেন আছে, ঠিক আছে? তার অ্যাকিউট কোলেসিস্টাইটিস হয়েছে, বা অ্যাকিউট কোলেসিস্টাইটিসের জন্যই তার একটা পেশেন্ট সেপসিসে চলে গেছে, গ্রেড 3 অ্যাকিউট কোলেসিস্টাইটিস। হ্যাঁ হ্যাঁ, তো তাকে, তার এন্ড অর্গান ফাংশন ডিসফাংশন আছে, মানে তার মনে কর লিভার ঠিক মতো কাজ করছে না,
হার্ট ঠিকমতো কাজ করছে না, ভ্যাসোপ্রেসার সাপোর্টে আছে, লাংস ঠিকমতো ফাংশন করছে না, কিডনিতে তোর ইউরিন ঠিকমতো প্রডিউস করতে পারছে না, হয়তো গ্রেড 3 অ্যাকিউট কোলেসিস্টাইটিস। তো তখন আমরা কি করি, গল ব্লাডারের মধ্যে তো অ্যাকিউট কোলেসিস্টাইটিস মানে কি, সিস্টিক ডাক্ট অবস্ট্রাক্টেড হয়ে রয়েছে, ওখানে গিয়ে একটা গলস্টোন আটকে রয়েছে। তো গল ব্লাডার হিউজলি ডিস্টেন্ডেড অ্যান্ড ইনফ্লেম অ্যান্ড কন্টেনিং পাস, তো পাস থাকলে ও আরো খারাপ হবে। হ্যাঁ, তো আমাকে ড্রেন করতে হবে, গল ব্লাডার ড্রেন করে দিতে হবে। তো কি করে ড্রেন করব, তো আমরা একটা টিউব গল ব্লাডারের মধ্যে ঢুকিয়ে দিতে পারি ফর টেম্পোরারি রিজন। টিউব ঢুকিয়ে দিলাম গল ব্লাডারের মধ্যে, পাস বা যা ইনফেক্টেড বাইল আছে ড্রেন হয়ে গেল, পেশেন্ট আস্তে আস্তে রিকভার করলো, টিউব বার করে দিলাম, আর ইলেকটিভ কোলেসিস্টেক্টমি করতে পারি। বা বইতে এখন এরকম আসছে যে এরকম হতেই পারে যে যদি মনে কর পেশেন্ট অনেক ওল্ড এজ হয়, তার টিউব বার করে দিলাম আর হয়তো অপারেশন লাগলোই না, বুঝতে পেরেছিস? তো কোলেসিস্টোস্টমি, টিউব, সিকোস্টমি মানে কি, সিকামের ভেতর কোনো কিছু ড্রেন করে, পারফোরেট অ্যাপেন্ডিক্স আছে, আছে সিকামের মধ্যে পারফোরেশন হয়ে গেছে, টিউব ঢুকিয়ে দিলাম, হ্যাঁ, ইনফ্লেট করে দিলাম, আর স্টুল যা আছে পাস বার করে দিলাম। তো যে কোনো জায়গায় আমি ফলিস করতে পারি। এছাড়া আর কিছু করতে, আর কোনোভাবে আমি ফলিস ইউজ করতে পারি? অনেক সময় কি হয়, পার ইউরেথ্রা আমরা ঢোকাতে পারি না, ইউরিন রিটেনশন নিয়ে এসছে, হিউজ বিপিএইচ আছে, হ্যাঁ সুপ্রা পিপি, হিউজ বিপিএইচ আছে, ঠিক আছে, কোনোভাবে পার ইউরেথ্রা করতে পারছি না, বা ইউরেথ্রাল ইনজুরি নিয়ে এসছে, ট্রমা, একটা আরটিএ পেশেন্ট ইউরেথ্রাল ইনজুরি নিয়ে এসছে, তো পার ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন ইজ কন্ট্রাইন্ডিকেশন, তুই ব্লাড অ্যাডমিটাস আছে, তুই করতে পারবি, তো সুপ্রা পিপি করতে হবে। তো সুপ্রা পিপি কেও আমি অনেক সময় ফলিস ক্যাথেটার দিয়েও করতে পারি, ঠিক আছে। আমাদের এখন সুপ্রা পিউবিক কিট পাওয়া যায়, সুপ্রা ক্যাথ বলে একটা কিট পাওয়া যায়, যার মধ্যে তোর ক্যাথিটার অলরেডি থাকে, বেলুন উইথ ক্যাথিটার থাকে, ঠিক আছে। কিন্তু যদি এরকম না থাকে, ফলিসও যদি থাকে, ফলিস দিয়েও করা যেতে পারে, বোঝা গেল? তো দিস আর দ্য ইউজেস অফ ফলিস। সিম্পল রাবার ক্যাথিটার কিসে ইউজ করব আমি, যেহেতু সেলফ রিটেনিং হয় না, শুধুমাত্র ইউরিন রিটেনশন হলে টেম্পোরারি ড্রেনের জন্য আমি ইউজ করব। আর যেগুলো বললাম, টিউব কোলেসিস্টোস্টমি, টিউব সিকোস্টমি, সুপ্রাপিউবিক, এগুলোতে কোনোটাতেই ইউজ করা যাবে না সিম্পল রাবার ক্যাথেটার। কেন? এর কোনো সেলফ রিটেনিং মেকানিজম নেই সিম্পল রাবার ক্যাথেটারে, এটার আছে। বোঝা গেল? বোঝা গেল? তো এবার কি কি পার্ট আছে এটা, টিউব আছে আর সাইড চ্যানেল আছে। সাইড চ্যানেলের কি আছে, এখানে দেখবি হাত দিয়ে বুঝতে পারবি যে এখানে একটা পুরো টিউবের মাঝখানে একটা, এখানে কি আছে, এটা এখানে বেলুন আছে, ঠিক আছে। এখন ডিফ্লেটেড স্টেজে আছে, যেই তুই এখানে হাওয়া বা জল ভরবি, বেলুন উইল ইনফ্লেট, ঠিক আছে, ঠিক আছে। এবং এটা যখন তুই ইনসার্ট করছিস, ব্লাডার নেকে গিয়ে আটকে যাবে, যেই বেলুন ইনফ্লেট করবে, ব্লাডার নেক দিয়ে আর তো বেরোবে না, ন্যারো স্পেস বেরোবে না, ঠিক আছে। তো সেলফ রিটেনিং। এবার হচ্ছে এর সাইজ, কি সাইজ আছে এবং কিভাবে বলতে হবে, এটা যদি তোকে এটা দেয় কিভাবে বলবে, এনিওয়ান? মনে কর তোকে ইনস্ট্রুমেন্টে এটা দিল যে এটা তুলতে, তুই কি করে ডেসক্রাইব করবি, কেউ বলতে পারবি কি কি ডেসক্রাইব করতে হয়? প্রথমে হচ্ছে হোয়াট ইজ দিস, ঠিক আছে। তো this is a Foley's catheter, then size of 16 French, হলো 16 French আছে, এখানেও লেখা আছে, with আর কি বেলুন ক্যাপাসিটি, এই যে এখানে লেখা আছে 30 ml বেলুন ক্যাপাসিটি, ঠিক আছে, ওকে, বুঝতে পারলি? তাহলে কি কি বলতে হবে, it is a Foley's catheter of size 16 French with 30 ml balloon capacity and made up of latex, এটা ল্যাটেক্স দিয়ে, যেমন গ্লাভস ল্যাটেক্স দিয়ে তৈরি হয়, এটাও ল্যাটেক্স দিয়ে তৈরি হয়, ঠিক আছে। যাদের ল্যাটেক্স রিঅ্যাকশন হয়, যাদের ল্যাটেক্সের
হাইপারসেনসিভ রিঅ্যাকশন হয় তাদের যদি আমি পলিশ করি তাহলে কি হবে, হাইপারসেনসিভ রিঅ্যাকশন হবে। হ্যাঁ, তো করার আগে জানতে হবে যে ল্যাটেক্স রিঅ্যাকশন হয় কিনা। বুঝতে পারলি? তো কিভাবে ডিসক্রাইব করতে হবে, হোয়াট ইজ দিস, এর সাইজ বলতে হবে, বেলুন ক্যাপাসিটি বলতে হবে, কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বলতে হবে, কিভাবে স্টেরিলাইজ করে, গামা রেডিয়েশন। ঠিক আছে, এটা গামা রেডিয়েশন দিয়ে স্টেরিলাইজ করে, কিন্তু সিম্পল রাবার ক্যাথিটার অটোক্লেভ করে। ঠিক আছে, বোঝা গেল? আর কি তোর সেলফ রেটেনিং ক্যাথিটার আছে, আরেকটা আছে ম্যালিকট। না, ইউজ অ্যান্ড থ্রো। হ্যাঁ, একজনের বেশি ইউজ যদি তুই করিস আর তোকে যদি কেউ জানতে পারে এবং তার থেকে ইনফেকশন আর পেশেন্ট মরে যায়, গামা রেডিয়েশন। এটা যখন কোম্পানি তৈরি করছে ও স্টেরিলাইজ করে তার মধ্যে এর মধ্যে ফিট করছে, বোঝা গেল? হ্যাঁ, এটা স্টেরিলাইজ, অলরেডি স্টেরিলাইজ, তোকে স্টেরিলাইজ করতে হবে না। তো এটা কি, সাম ম্যালিকট। ম্যালিকট ক্যাথিটার সেলফ রিটেনিং বাই, এখানে এই ফ্লাওয়ার শেপ তোর এন্ড আছে। ঠিক আছে, কি করে ইনসার্ট করতে হয় ম্যালিকট জানিস? আমাদের ম্যালিকট ইনসার্টার বলে কোনো একটা ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, আমি জানি না, কোনোদিন দেখিনি আমি। ঠিক আছে, যেটা মেড অফ হয়তো স্টিল বা কিছু হবে, পেছন দিক দিয়ে এখান দিয়ে এটাকে ইনসার্ট করতে হয়, এইখান অবধি যায়। ঠিক আছে, গিয়ে কি করে, আরো পুশ করতে হয়। এটা পুশ করলে কি হয়, এই ফ্লাওয়ারটা, এই যে ফ্লাওয়ার শেপ যেটা আছে সেটা কি হয়, চেপে যায় না, সেটা আরো এগিয়ে যাওয়ার জন্য সেটা ছোট হয়ে যায়। এটা এরকম আছে তো, এটা কি হয়, ফ্লাওয়ার শেপ, এটা আরো, তো ফ্লাওয়ার শেপ যেগুলো সেগুলো কম্প্রেসড হয়ে যায়, ফলে তোর ক্যাভিটিতে ঢুকে যাবে। ঠিক আছে, আরেকটা কি হয়, আমরা ইউজুয়ালি আমরা যেভাবে নর্মালি করি, কি করি, কিভাবে করি, আমরা হিমোস্ট্যাটিক ফরসেপ দেখেছিস, কার্টরি ফরসেপ, হিমোস্ট্যাটিক ফরসেপকে এই ফ্লাওয়ারের যে গ্যাপ আছে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে ওটাকে পুশ করি সামনে, তাহলে এই ফ্লাওয়ার শেপ যে এইটা আছে সেটা কি অবলিটারেট হয়ে যাবে। ঠিক আছে, তারপর ক্যাভিটির মধ্যে ঢুকিয়ে দিই, বার করে নিয়ে আসি, তো আবার ওখানে গিয়ে কি হবে, যেই বার করে নিয়ে আসবো কি হবে, ফুলে যাবে, তো আর পুল করলেও বেরোবে। বোঝা গেল? ম্যালিকট ক্যাথিটারও মোটামুটি পলিশ ক্যাথিটারে যা যা ইউজ আছে আমরা তাই তাই ভাবে ইউজ করতে পারি, এক্সেপ্ট কি, এই ম্যালিকট ক্যাথিটার কখনোই কি, কখনোই ইউরিনারি ক্যাথিটারেশনের জন্য ইউজ করা হয়। বাকি তুই সবকিছুর জন্য ইউজ করতে পারিস, যে কোনো কিছুর জন্য, কিন্তু ইউরিনারি ক্যাথিটারেশনের জন্য ইউজ করা না। কারণ কি, এটা অনেক মোটা। ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ, এবং ম্যালিকট ক্যাথিটার আমরা অনেক সময় ফলিস কি বলে, ফ্লেটাস টিউব হিসাবে ইউজ করি। হ্যাঁ, কি বলছিলি? কি করে ইউজ করবো, ও তো রিটেন করতে পারবে, যে স্পেসে যাবে রিটেন করতে পারবে না। ঠিক আছে, তো ক্যাথিটার ইভাকুয়েশন ছাড়া, ইউরিনারি ইভাকুয়েশন ছাড়া কোনোভাবেই আমি ইউজ করতে পারি না ওটা। ঠিক আছে, এছাড়া আর কিছু কিছু জিনিসে আমরা ইউজ করতে পারি সিম্পল রাবার ক্যাথিটার, যদি কোনো মনে কর কোনো কিছু মানে টুর্নিকেট হিসাবে, বা মনে কর কোনো ডিপ স্পেসে অপারেট করছি, হ্যাঁ, আমরা থ্রেড ইউজ করি এখন বিভিন্ন রকম, ব্লু, ইয়েলো, রেড থ্রেড ইউজ করি, যে আর্টারিকে আইসোলেট করার জন্য, ভেনকে আইসোলেট করার জন্য, নার্ভকে আইসোলেট করার জন্য, বাইল ডাক্টকে আইসোলেট করার জন্য। তো আগেকার দিনে তো থ্রেড থাকতো না এরকম, তো অনেক সময় সিম্পল রাবার ক্যাথিটার দিয়ে আমরা মনে কর লাম্বা সিম্প্যাথেরেক্টমি করছি, তো ভেসেল, নার্ভ আইসোলেট করে তাদের টাই করে রাখতাম।
যাতে ওগুলোতে আমরা অ্যাডভারেন্ট কোনো ইনজুরি না, বোঝা গেল? কিন্তু এখন আমরা ইউজ করি না ওইভাবে, আমরা শুধুমাত্র ইউরিনারি রিটেনশন হলে টেম্পোরারি ড্রেনেজের জন্য আমরা ইউজ করি, ঠিক আছে? আর পলিশ ক্যাথিটার ইউরিনারি রিটেনশন জন্য ইউজ করি, আরো জায়গাতে ইউজ করি, ঠিক আছে? সুপ্রাপিউবিকে ইউজ করি, কোনো টিউব ড্রেনেজ যদি হয় তার জন্য ইউজ করি। ম্যালিকট কোনো সময় ইউরিনারি রিটেনশন বা ক্যাথিটারাইজেশনের পারপাসে ইউজ করি না। পলিশ ক্যাথিটারে আর যে ইউজেবিলিটি আছে সেই সব জায়গাতে ম্যালিকট ইউজ করি, বুঝতে পেরেছিস? ওকে, ডান। তাহলে কি করে ডেসক্রাইব করতে হবে, কি মেটেরিয়ালে তৈরি, কিভাবে অটোক্লেভ করবি, কি করে করবি বলতে হবে। যদি এটা বলতে গিয়ে কেউ সাইজ ভুলে যাস, কেউ যদি বেলুন ক্যাপাসিটি না বলিস, নম্বর কাটা যাবে। পুরোটা বলতে হবে, পুরো সেট। ইটস আ পলিশ ক্যাথিটার উইথ 30 ml balloon capacity and of size of 16 French made of latex। এই পুরো লাইন বললে 100% নাম্বার, ঠিক আছে? নেক্সট কি আছে, এটা কি বল? নতুন দেখলি, কোনোদিন দেখিস নি? হ্যাঁ, এটা কি? This is two-way police catheter. This is three-way. Two-way এর কাজ কি, three-way এর কাজ কি? Very good, very good. This is the main channel যেখান থেকে ইউরিন আসে। এইটা হচ্ছে তোর যেখান দিয়ে আমি ডিস্টিল ওয়াটার বা এয়ার ইনসার্ট করি বেলুন। দিস ইজ দ্য সাইড চ্যানেল। সাইড চ্যানেলের রোল কি? মনে কর ব্লাডার ইরিগেশন দিতে হবে, তো অনেক সময় ব্লাডের ইরিগেশন দিই, মানে ইউরিনারি কোনো সার্জারি হয়েছে, ইউরোলজি সার্জারি করেছে, বিনাইন হেপারট্রফি অফ প্রস্টেট, বা কোনো ব্লাডার নেকে অপারেশন করেছে, বা টিউআরবিটি করেছে, মানে কি ব্লাডার টিউমার আছে সেটা এক্সিশন করেছে, তো কি হবে, ব্লাডার ওয়াশ দিতে হবে। কারণ কি, ব্লিডিং হবে। ইউরিনারি ব্লাডারে ব্লিডিং হলে কি হবে, হিমাচুরিয়া হবে। হিমাচুরিয়ার জন্য কি আমরা ইরিগেশন দিই না? তাহলে কিসের জন্য দিই? হিমাচুরিয়া তো অনেকের হয়, তো হিমাচুরিয়ার জন্য আমরা ইরিগেশন দিই। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। তো যদি ব্লিড করে, ইউরিনারি ব্লাডারের মধ্যে যদি ব্লিড করে এবং তারপর ক্লট হয়ে যায়, এবং বড় বড় ক্লট হয়ে ইউরিনারি আউটলেট অবস্ট্রাকশন হয়ে যাবে, বা এখানে যে ক্যাথিটার আছে, মনে কর ক্যাথিটারে আই আছে, তো ক্যাথিটারে এই আই ব্লক করে দেবে। যদি ক্লট ফর্মেশন হয়ে যায় তাহলে ব্লক হয়ে যাবে। তো ব্লকেজ হয়ে গেলে তাহলে আবার পাল্টাতে হবে, আবার তুই ঢোকাবি, আবার ব্লক হয়ে যাবে। তো আমরা কি করি, আমরা থ্রি ওয়ে দিয়ে আমি এখান দিয়ে ইরিগেশন করি, ঠিক আছে? মনে কর যখন অপারেশন হয়েছে তখন ব্লাড লসের সম্ভাবনা বেশি থাকবে, যত বেশি হবে তো তত ফাস্ট তোকে ইরিগেশন দিতে হবে। ইরিগেশন কি করে, এখান থেকে এইখানে সাইড আই থাকে অনেকগুলো, ঠিক আছে? তো ইরিগেশন যে আই থাকে সেখান থেকে তোর নর্মাল স্যালাইন বেরোয়। হ্যাঁ, এবার এটা মনে কর সাপোজ ব্লাডার, এর মধ্যে অনেক ক্লট ফর্মেশন, ব্লিড করছে, অ্যাক্টিভ ব্লিডিং আছে, ক্লট হচ্ছে, তো কি হবে, স্যালাইন কি করবে, স্যালাইন এর মধ্যে ঢুকবে, হ্যাঁ করবে। এবার যদি ব্লাড থাকে সেটাকেও ডাইলিউট করে দেবে, ক্লট থাকবে, ক্লটকে আস্তে আস্তে ও ডিসলিউট করবে, আস্তে আস্তে ক্লট থেকে ক্লট বেরিয়ে যাবে, ঠিক আছে? তো বড় ক্লট ফর্মেশন হওয়ার সম্ভাবনা কম থাকবে। হ্যাঁ, যত অ্যাক্টিভ ব্লিডিং থাকবে সেগুলো ডাইলিউট হয়ে ক্লট ফর্মেশন হওয়ার আগে, আর যেটুকু ছোট ছোট ক্লট হয়েছে সেগুলো ডিসলিউট করে বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার যত পোস্ট অফ ডে বাড়বে আমরা আস্তে আস্তে ইরিগেশনের এটা কমাবো, রেটটা কমাবো, ঠিক আছে? কারণ ব্লিডিং টেন্ডেন্সিও আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে? তো যখন আমরা ব্লাডার ওয়াশ বা ইরিগেশন করব, দেন আমরা
ফ্রি ওয়ে ক্যানুলেশন দিয়ে করব। বোঝা গেল? নেক্সট হচ্ছে ড্রেন। ড্রেন আমরা কেন দিই? মনে কর কোনো ক্যাভিটি নিয়ে আমরা অপারেট করেছি, সেটা হতে পারে তোর থোরাক্স হতে পারে, সেটা অ্যাবডোমেন হতে পারে, যা কিছু হতে পারে, যে কোনো জায়গায়। মনে কর হার্নিয়া অপারেট করেছি, হাইড্রোসিল অপারেট করেছি। তো যেখানেই অপারেশন করার পর, এদিকে বাবু শুনে নে 10 মিনিট আগে, ঠিক আছে, যেখানেই অপারেট করার পর হ্যাঁ কালেকশন হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো টিস্যু ফ্লুইড কোথাও কালেক্ট হয়, সেটা টিস্যু ফ্লুইড সেরাস ফ্লুইড হতে পারে, ঠিক আছে, সেটা বাইল হতে পারে, সেটা ব্লাড হতে পারে, দ্যাট ইজ রিচ মিডিয়াম ফর ব্যাকটেরিয়াল কালচার, ঠিক আছে, ব্যাকটেরিয়া গ্রো করবে। হ্যাঁ, তো আমি যদি সেগুলোকে বডি ক্যাভিটির বাইরে না নিয়ে আসতে পারি, তাহলে কি হবে? ইনফেকশন হবে, অ্যাবসেস ফর্মেশন হবে, আলটিমেটলি পেশেন্ট খারাপ হবে, ফিভার আসবে, আসবে, ব্যথা করবে। তো যেখানেই আমাদের সিক্রেশনের ভয় আছে, যেখানেই আমার মনে হয় যে এখানে ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে বা ব্লিড হচ্ছে, কিছু অ্যাক্টিভ ব্লিডিং আছে, তো আমরা ওখানে ড্রেন দিয়ে আসি। মনে কর সাপোজ আমরা তোর এর নাম কি জানো, হাইড্রোসিল অপারেট করেছি, হাইড্রোসিল অপারেট করেছি, তো স্ক্রোটাম ইজ ভেরি ভাস্কুলার স্ট্রাকচার, ঠিক আছে, তো মনে হচ্ছে আমি ব্লিড করবে, হেমাটোমা ফর্মেশন হবে, তো আমরা একটা করুগেটেড রাবার ড্রেন দিয়ে চলে এলাম, ঠিক আছে। তো যতখানি ড্রেনে মানে তোর ব্লাড বা যা কিছু কালেক্ট হবে, তো রাবার ড্রেন দিয়ে বেরিয়ে আসবে। বোঝা গেল? হ্যাঁ, বা টিউব ড্রেন দিয়ে আসলাম। অ্যাবডোমিনাল কোনো সার্জারি হয়েছে, যেখানে অপারেশন হয়েছে, টিউব, যদি কোনো লিক করে, অ্যানাস্টোমোসিস করেছি বা কিছু করেছি, লিক করে বা কোনো কিছু কালেকশন হয়, টিউব ড্রেন দিয়ে বেরিয়ে আসবে। তো ড্রেন অনেক রকম হয়। তো একটা হচ্ছে অ্যাক্টিভ ড্রেন, একটা হচ্ছে প্যাসিভ ড্রেন। হোয়াট ইজ অ্যাক্টিভ ড্রেন, হোয়াট ইজ প্যাসিভ ড্রেন জানিস? হ্যাঁ, যে ড্রেনে আমি সাকশন দিচ্ছি, দ্যাট ইজ কল অ্যাক্টিভ ড্রেন। যে ড্রেনে অটোমেটিক ক্যাপিলারি অ্যাকশন দিয়ে আসছে বা গ্র্যাভিটি অ্যাকশন দিয়ে তোর ড্রেনেজ হচ্ছে, তাকে বলি প্যাসিভ ড্রেন। তো হোয়াট ইজ দিস? এটা কি? করুগেটেড রাবার ড্রেন। করুগেটেড রাবার ড্রেন, ঠিক আছে। তো আমি কোনো করুগেটেড রাবার ড্রেন আমি ইউজুয়ালি ডিপ সারফেসে দিই না, ডিপে আমি সাধারণত টিউব ড্রেন দিই। স্কিন বা এরকম স্কিন বা সাবকিউটেনিয়াস লেভেলে। কি রে, কি অসুবিধা হচ্ছে বল আমাকে জিজ্ঞেস। এটা হচ্ছে করুগেটেড রাবার ড্রেন, ঠিক আছে, করুগেটেড ড্রেন বলে এটাকে, ঠিক আছে। এটা মেড অফ সিম্পল রাবার। হ্যাঁ, যদি এটা সাদা থাকে দ্যাট ইজ মেড অফ সিলিকন, ঠিক আছে। হ্যাঁ, আমাদের ওটিতে সিলিকন আসে, এটা হচ্ছে রাবার। ইউজুয়ালি আমরা আগে রাবার ব্যবহার করতাম, এখন সিলিকন ড্রেন আছে, ঠিক আছে। হ্যাঁ, তো হাইড্রোসিল অপারেট করেছি বা কোনো সাবকিউটেনাস লেভেলে একটা সার্জারি করেছিলাম, সাবকিউটেনাস লেভেলে অ্যাবসেস কালেকশন হয়ে রয়েছে, আমি সেটাকে এক্সপ্লোর করে ড্রেন করে একটা করুগেটেড রাবার ড্রেন ঢুকিয়ে চলে এলাম, যত যা কালেকশন হবে বেরিয়ে আসবে আস্তে আস্তে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? না না, কি বললি আরেকবার বল। না, তুই যদি ড্রেন দিয়ে থাকিস, ক্লট তো ফর্মেশন হওয়ার টাইম থাকবে না, যেটুকু বেরোবে সব বেরিয়ে আসবে, এই জন্যই তো আমি ড্রেন দিই, ঠিক আছে, যাতে স্টেসিস না হয়। স্টেসিস হলেই ওখানে ক্লট হবে, ওখানে ব্যাকটেরিয়াল ডেভেলপ করবে, ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হবে। তুই যদি কোনো ড্রেন দিয়ে থাকিস, ও তো ক্যাপিলারি অ্যাকশনে সবসময় বেরিয়ে চলে আসবে। বোঝা গেল? এবার হচ্ছে আমাদের এটা হচ্ছে কি বল, হোয়াট ইজ দিস? সিলিকন করুগেটেড ড্রেন, ঠিক আছে, ওকে। এটা কি? Malicot, very good. It is Foley's. This is Ryle's tube. Suction কি করে? Ryle's tube. এবার হচ্ছে অ্যাক্টিভ ড্রেন, প্যাসিভ ড্রেন বুঝেছিস তো? টিউব ড্রেন আছে,
হ্যাঁ, আমরা টিউব ড্রেন ব্যবহার করি, এডিকে ব্যবহার করি, তার আবার সাইজ আছে 28, 24, ঠিক আছে। চেস্ট ড্রেন এর পরের দিন পড়াবো, ঠিক আছে। এডিকে ড্রেন, অ্যাবডোমিনাল ড্রেন, ঠিক আছে। টিউব ড্রেন, ওতেও কি হয়, ক্যাপিলারি অ্যাকশনে এবং গ্র্যাভিটিতে ড্রেন হয়ে যায়। আমাদের অ্যাবডোমিনাল সার্জারিতে স্যার অপারেট করে। অনেক সময় আমরা রাইলস টিউব দিয়েও ড্রেন করি, যদি ল্যাব কলিতে ইউজুয়ালি এখানে রাইলস টিউব দিয়ে দেয়, রাইলস টিউব দিয়ে খুব ভালো ড্রেন হয়, ঠিক আছে। তো কেন কোনো টিউব যদি ঢোকানো থাকে তাহলে দ্যাট ইজ টিউব ড্রেন, ঠিক আছে। এবার অ্যাক্টিভ ড্রেন কখন হবে, যখন তার টিউব এসে একটা সাকশন কোনো মেকানিজমের সাথে অ্যাটাচ থাকবে এবং সেখানে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করা হবে, যাতে অ্যাবডোমেন থেকে যা কালেকশন হবে সেটা নেগেটিভ প্রেশারে বাইরে বেরিয়ে আসে। বোঝা গেল? ইউজুয়ালি আমরা অ্যাবডোমেনে সাকশন ড্রেন ব্যবহার করি না। সাকশন ড্রেন কোথায় ব্যবহার করি? সাকশন ড্রেন ব্যবহার করি, তা তো সাকশন করছি না, ওটা তো যখন অপারেট করছি তখন সাকশন করছি। আমি ড্রেনের কথা বলছি, যখন ড্রেন দিয়ে আমি পেশেন্টকে রাখছি, ঠিক আছে। হ্যাঁ, অ্যাবসেস ক্যাভিটিতে আমরা তো ডাইরেক্ট তোর ইনসিশন ড্রেনেজ করে দিই, তার জন্য কোনো ড্রেন ইউজুয়ালি আমরা ব্যবহার করি না। অ্যাবসেস ক্যাভিটি সবসময় ওপেন রাখতে হয়। বেলি ল্যাবে দেখবি তোর লেখা আছে, তোর কি জানো চ্যাপ্টারটা হচ্ছে সার্জিক্যাল ইনফেকশন, মানে লিখবি অ্যাবসেস ক্যাভিটি সবসময় তোকে ওপেন করে দিতে হবে, এক্সটার্নালি ওকে ওপেন করে দিতে হবে, যাতে কোনোভাবে ব্যাকটেরিয়া ওখানে একটা তোর এই ডেভেলপ না করতে পারে, কি অ্যানারোবিক এনভায়রনমেন্ট ডেভেলপ করতে না পারে, ঠিক আছে। সাকশন ড্রেন আমরা কোথায় দিই? যেখানে সারফেস লেভেলে, যেখানে কালেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং যেখানে কালেকশন হলে কি হতে পারে, ইনফেকশন না, হেমাটোমা হতে পারে, সেরোমা ফর্মেশন হতে পারে, ঠিক আছে। এবং সেইগুলো হলে কি হবে, এক নম্বর মনে কর থাইরয়েড সার্জারি করছি, ঠিক আছে, হেমাটোমা যদি হয় এয়ারওয়ে কম্প্রোমাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো সাকশন ড্রেন, ওখানে আমি ওয়েট করব না কতক্ষণ গ্র্যাভিটিতে বা ক্যাপিলারি অ্যাকশনে টুকটুক করে এক ড্রপ করে পড়বে, ঠিক আছে। তো ওখানে সাকশন আমি ফোর্সফুলি যা সিক্রেশন হবে সব আমি টেনে নেবো, ঠিক আছে। হ্যাঁ, বা হার্নিয়াল সাইডে আমরা সাকশন ড্রেন দিই। কেন? যদি হিউজ সেরোমা ফর্মেশন হয়ে যায় তো কি হবে, সুচার লাইন ডিসরাপ্ট হয়ে যাবে, মেস উইল বি এক্সপোজ, মেস যদি বাইরে এক্সপোজ হয়ে যায় মেস ইনফেকশনের সম্ভাবনা থাকে, ঠিক আছে। মেস আছে তো, মেস যদি ইনফেক্ট হয়ে যায় মেসকে বার করতে হবে, কোনো উপায় নেই, মেস কেটে বার করতে হবে, তার জন্য আরেকটা অপারেশন করতে হবে। তো আমি কখনই কোনো সময় ইনফেকশন হবে বা কোনো কালেকশন হবে যার জন্য আমি সময় দেব না, বুঝেছিস? হ্যাঁ, তো তাই জন্য সাকশন ড্রেন করব, ঠিক আছে। থাইরয়েড, ব্রেস্ট, ঠিক আছে, ব্রেস্ট সার্জারিতে ফ্ল্যাপের তলায় সেরোমা ফর্মেশন হওয়ার সম্ভাবনা থাকে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, তো আমরা সাকশন ড্রেন দিয়ে রাখি। থাইরয়েড সার্জারিতে মিনিভ্যাক সাকশন ড্রেন দিয়ে রাখি, ঠিক আছে। ছোট ক্যাভিটি, থাইরয়েড তো ছোট জায়গা, তো মিনিভ্যাক দিই, নাহলে বড় রোমোভ্যাক সাকশন ড্রেন, বড় সাকশন ড্রেন দিই। তো হার্নিয়াতেও তাই, ইনগুইনাল হার্নিয়া এর নাম কি জানো, ইনসিশনাল হার্নিয়া, বড় ক্যাভিটিতে বড় সাকশন ড্রেন দিই, যাতে কোনোভাবেই কোনো কালেকশন না থাকে, কোনো কালেকশনের জন্য যাতে মেশ ইনফেক্ট না হয়। হ্যাঁ, মেশ ভেরি ভাইটাল জিনিস, যদি কোনোভাবে ইনফেক্ট হয়ে যায় কোনো ওষুধে কোনো কিছুতে কাজ করবে না, মেশ আমাকে কেটে বার করতে হবে, তার জন্য আবার আরেকটা অপারেশন করতে হবে। বোঝা গেল? সাকশন ড্রেন দেখেছিস কোনোদিন চোখে? কোনোদিন দেখিসনি? একদমই দেখিসনি সাকশন ড্রেন? এগুলো বড় ড্রেন, রোমোভ্যাক বড় ড্রেন, ঠিক আছে। হ্যাঁ, অর্থোপেডিক্সও লাগে, কারণ অর্থোপেডিক্সে তোর ফ্লুইড কালেকশন হলে, হ্যাঁ পায়ে না হাত দিয়ে করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে তোর করুগেশন থাকে, এরকম করুগেশন থাকে, ঠিক আছে। এই যে
এই যে এরকম করুগেশন থাকে, ঠিক আছে, এরকম করুগেশন থাকে, ঠিক আছে। তো করুগেশন গুলোকে প্রেস করতে হয়, তাহলে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়, প্রেস করে তারপর ওপরটা লাগাতে হয়, ঠিক আছে। হ্যাঁ, আর এক একটা করুগেশনের ভলিউম আছে, এই বড় রোমোভ্যাক ড্রেনগুলোর এক একটা করুগেশনে 100 ml হয়। তো আমরা মানে নেকেড আইতে দেখেই কতখানি আছে, দেখে কটা করুগেশন আছে, যদি ফুল করুগেশন একটা ভর্তি থাকে তাহলে 100 ml ড্রেন আছে, ঠিক আছে। তো এরকম মিনি ভ্যাগও পাওয়া যায়, আমরা মিনি ভ্যাগ বলি, মিনি ভ্যাগ গুলো ছোট। দেখ মিনি ভ্যাগ গুলো ছোট, এই যে দেখ ছোট, এইটুকখানি। তোর রোমো ভ্যাগ বড় ড্রেন গুলোকে দু হাতে চেপে এই করতে হয়, মিনি ভ্যাগ তুই দুটো আঙুলে টিপে এই করতে পারিস। ইউজুয়ালি মিনি ভ্যাগ আমরা ইঙ্গুইনাল হার্নিয়া বা থাইরয়েড সার্জারিতে ছোট জায়গায় দিই, কিন্তু ব্রেস্টের যখন আমরা ব্রেস্ট সার্জারি করি, এমআরএম করি, হ্যাঁ, তো অনেকখানি টিস্যু লস হয়, অনেক বড় স্পেস, ফ্ল্যাপের তলা অনেক বড় স্পেস থাকে, ইনসিশনাল হার্নিয়াতে অনেক বড় স্পেস থাকে, তো তখন রোমোভ্যাগ বড় ড্রেন দিই। বা তোর যেমন বলি অর্থোপেডিক সার্জারিতে দেখিস, অর্থোপেডিক সার্জারি তো ব্লাড কালেকশন হলে কি হবে, যদি তোর অনেক সময় প্রস্থেসিস থাকে, খুব কমনলি অর্থোপেডিক্সের প্রস্থেসিস তো ইউজ হয়, প্রস্থেসিস যদি ইনফেকশন হয়ে যায় সেটা বার করতে হবে। তো ওখানে কোনোভাবেই আমাদের কোনো কালেকশন হোক, ইনফেকশন হোক, তো আমরা যত তাড়াতাড়ি পারবো তো সাকশন ড্রেন করে বের করে দিতে হবে, ঠিক আছে।